আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের সবাইকে। আমরা আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার 6 পড়তেছিলাম। এটা আমাদের হচ্ছে লেকচার 4। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছি। ওকে, শুরু করা যাক তাহলে। আমরা প্রথম লেকচারে দেখেছিলাম ডাটা যাকে প্রসেসিং করলে ইনফরমেশন পাওয়া যায়, তার মানে ডাটা ইনফরমেশন সম্পর্কে আমরা জানি। তারপরে আমরা পড়েছিলাম ডিডিএল এবং ডিএমএল কে একত্রে আমরা কি বলি, ডিবিএমএস বলি। তার মানে ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ and DML হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে যে সকল কাজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে যে সকল কাজ সবগুলো একত্রেই হচ্ছে ডিবিএমএস এর কাজ। ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস তৈরি করা, ডাটাবেস মুছে ফেলা অথবা ডাটাবেস চেঞ্জ করা, আপডেট করা, একই কথা। এই তিনটা কাজই হচ্ছে ডিডিএল এর কাজ। আর ডিএমএল হচ্ছে ডাটা নিয়ে কাজ করে, তার মানে ডাটা ঢুকানো, অপ্রয়োজনীয় ডাটা বের করে ফেলা, রিপোর্ট তৈরি করা, কোয়েরি করা, এগুলো হচ্ছে সব ডিএমএল এর কাজ। সো ডিডিএল এবং ডিএমএল মিলে ডিবিএমএস তৈরি হয়। আচ্ছা, এবার আমরা নতুন টপিকসে চলে যাই। ডাটাবেস রিলেশন। রিলেশন হচ্ছে একাধিক ফাইলের মধ্যে যখন আমরা কোনো না কোনো ভাবে ডাটা আদান প্রদান করতে পারবো, তার মানে হচ্ছে দুইটা ফাইল নিয়ে বা দুইটা টেবিল নিয়ে যদি আমরা কাজ করতে পারি তবে তাকে বলা হয় ডাটাবেস রিলেশন। মানে একাধিক ফাইলের মধ্যে রিলেশন তৈরি করতে পারলাম। সো সংজ্ঞাটা কি হবে? দুই বা তার অধিক ফাইল নিয়ে ডাটা গঠিত ডাটাবেসকে বলা হচ্ছে ডাটাবেস রিলেশন। এখানে অনেকগুলো ফাইল হতে পারে, 5-6টা ফাইল, এবং প্রত্যেকটা ফাইলের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবো। রিলেশন তৈরি করতে হলে কমপক্ষে একটা কমন ফিল্ড লাগবে। ছবিতে দেখা যাচ্ছে দুইটা টেবিল আছে, দুটোটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ডটা হচ্ছে রোল। আমরা রিলেশনের টাইপ করলে তখন আরো বেশি ক্লিয়ার হব। ওকে, আর ডিবিএমএস কাকে বলে? সিম্পল ডিবিএমএস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যখন এটাকে আরডিবিএমএস বলা হচ্ছে তখন তা হবে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে কি দাঁড়াচ্ছে? যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা একই সাথে কয়েকটি সম্পর্ক কথাটা চলে আসছে, সেজন্য এটাকে রিলেশন বলা হচ্ছে। সম্পর্কযুক্ত ফাইলকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা যাবে, তবে তাকে বলা হচ্ছে ওই ডিবিএমএসটাই হচ্ছে আমাদের রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আরডিবিএমএস। ওকে, কে আবিষ্কার করেছে দেখো? 1970-তে মিস্টার এডগার কড সর্বপ্রথম রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার করে বা ব্যবহার করে বা প্রযুক্তির মাধ্যমে দেখায় যে এইভাবে রিলেশন করা যাচ্ছে একাধিক ফাইলের মধ্যে। রিলেশন অবশ্যই লাগবে, কারণ আমার একটা ডাটাবেসে অনেকগুলো ফাইল থাকবে এবং অনেকগুলো ফাইল থেকে অনেকগুলো ইনফরমেশন আমার দরকার হতে পারে। সো রিলেশন ছাড়া কিন্তু এটা সম্ভব না। আর রিলেশন করতে হলে আরডিবিএমএস লাগবেই। RDBMS এর কয়েকটা এক্সাম্পল: মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ডাটাবেস 2। RDBMS এর বৈশিষ্ট্য। কেন RDBMS আমরা ইউজ করব বা এটা ইউজ করার ফলে আমাদের কি সুবিধা হচ্ছে? সিম্পল ডিবিএমএস একটা ফাইলকে লিড করে, আর এখানে RDBMS হচ্ছে কয়েকটা ফাইল নিয়ে কাজ করে। দেখো, দুই বা তার অধিক টেবিল নিয়ন্ত্রণ করে, সহজে টেবিল তৈরি করা যায়, কয়েকটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, এক টেবিল থেকে অন্য টেবিলে তথ্য আদান প্রদান করা যায়, ডাটা ঢোকানো, ডাটা মোছা, ডাটা পরিবর্তন, ডাটা অনুসন্ধান করা যায়। এটা কিন্তু একটা টেবিলের জন্য না, একাধিক টেবিলের জন্য বলা হচ্ছে। সহজে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায়। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে ইউজার তার চাহিদা অনুসারে যে প্রোগ্রামগুলো চায় সেগুলো সহজে RDBMS এর মাধ্যমে তৈরি করা যায়। গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা যায়।
চার্ট এবং গ্রাফ ব্যবহার করা যায়, রিপোর্ট তৈরি করা যায়। ওকে, নেক্সট, আরডিবিএমএস আমরা কোথায় ব্যবহার করব? আমরা এর আগে দেখলাম কেন ইউজ করব, এখন দেখতেছি কোথায় ব্যবহার করব। ব্যাংকে গ্রাহকদের হিসাব ও তথ্য সংরক্ষণে। আমরা জানি ব্যাংকে একটা কাস্টমারের অনেকগুলো ফাইল থাকতে পারে। একই কাস্টমার একই সাথে টাকা জমা রাখতে পারে, এফডিআর করে রাখতে পারে, ডিপিএস করতে পারে বা ব্যাংক থেকে লোন নিতে পারে। এগুলা কিন্তু এক একটা ফাইল, এক একটা ইনফরমেশন জমা থাকে। যেমন সেই একই কাস্টমার যখন ডিপিএস করতেছে তার ডিপিএস এর ইনফরমেশন বা এফডিআর এর ইনফরমেশন আলাদা, এবং সে যখন লোন নিচ্ছে সেই ইনফরমেশন গুলাও আলাদা ফাইলে থাকে। বাট এই তিনটা ফাইলের মধ্যে কি থাকতে হবে? একটা সম্পর্ক থাকতে হবে, যেন কাস্টমার আইডি দেওয়া মাত্রই আমি বুঝতে পারি সে ডিপিএস করে এবং তার কিছু ফিক্সড ডিপোজিট আছে এবং সে আবার কি নিল, ব্যাংক থেকে লোন নিল। এই সব ইনফরমেশন গুলা যেন আমি খুব সহজে পাই, সেই জন্যই আমার আরডিবিএমএস লাগবে। হাসপাতালে রোগী সংখ্যা তথ্য, অন্যান্য তথ্য, যেমন ধরো যে একটা ডক্টর কতজন পেশেন্ট দেখলো বা একটা পেশেন্ট কোন কোন ডাক্তারের আন্ডারে আছে। হাসপাতালে এমপ্লয়ীদেরও, মানে যারা হাসপাতালে জব করে তাদের ইনফরমেশন রাখার জন্য অবশ্যই আমার আরডিএমএস লাগবে। হাসপাতালে যে সকল ইকুইপমেন্ট আছে সেগুলোর ইনফরমেশনও রাখতে হয়, যে কি কি কেনা হলো, কি কি নষ্ট হলো, কোথা থেকে আমরা আনতেছি, এই সব ইনফরমেশন রাখতে হয়। সো হাসপাতালেও আমার একাধিক ফাইল আছে, একাধিক ফাইল থাকলে আরডিবিএমএস লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানেও একই কথা, ফলাফল প্রস্তুতি, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেমে অবশ্যই আমার আরডিবিএমএস লাগবে। বিমান, বাস বা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে আমরা দূর দূরান্ত বসে, ঘরে বসে বা দেশ বিদেশ থেকে বাসে, হোটেলে, বিমানে বা যে কোনো জায়গায় টিকিট রিজার্ভ করি, হোটেলে বুকিং দিচ্ছি, সবগুলা কিন্তু আরডিবিএমএস এর মাধ্যমে হচ্ছে। কোনো প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়, লাভ ক্ষতি ইত্যাদি। শিল্প কারখানায় উৎপাদন কতটুকু হচ্ছে, কতটুকু ঘাটতি হচ্ছে, কতটুকু মজুদ হচ্ছে, এইসব তথ্য সংরক্ষণের জন্য অবশ্যই আরডিবিএমএস লাগবে। কোনো প্রতিষ্ঠানে ব্যক্তিদের বা এমপ্লয়ীদের বেতন ভাতা হিসাব রাখার জন্য আরডিবিএমএস লাগবে। জনসংখ্যা সম্পর্কিত তথ্য, অফিস ব্যবস্থাপনায় আরডিবিএমএস অবশ্যই লাগবে। সো আমরা বুঝলাম যে আরডিবিএমএস এর ইউজটা অনেক জায়গায়, তার মানে এক কথায় যেখানে ডিবিএমএস ইউজ হবে সেখানে আরডিবিএমএস লাগবে। এখন আসো কর্পোরেট ডাটাবেস এর ব্যবহার। কর্পোরেট অফিসে কোথায় কোথায় বা কি কি কারণে ডাটাবেসটা ইউজ করা হয়? আয় ব্যয়, কর্মীদের ইনফরমেশন, শিল্প কারখানা উৎপাদন মজুদ, গ্রাহকদের তথ্য সংরক্ষণের জন্য, গবেষণার জন্য, বাজার বিশ্লেষণের জন্য, ব্যবসা উন্নয়ন করার জন্য অবশ্যই আরডিবিএমএস বা আমাদের ডাটাবেস লাগে। কি দেখা যাচ্ছে দেখো তো, তিতাস গ্যাস, যেটা না হলেই নয়। ঠিক একইভাবে পানি, তার মানে বোঝাচ্ছে যে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে। নির্বাচন অফিসের যে কাজগুলা, মানে ইলেকশনের যত ধরনের কাজ আছে ওখানে অবশ্যই ডাটাবেস ইউজ হচ্ছে। ঠিক একইভাবে ন্যাশনাল আইডি তৈরি করতে হলেও অনেক 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 ইনফরমেশন লাগে। তাহলে কি দাঁড়াচ্ছে, ন্যাশনাল আইডিও ওখানেও আমাদের একটা বিশাল বড় ডাটাবেস আছে। তারপরে পাশে এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটির ছবি। তার মানে সরকারি ক্ষেত্রেও আমার বিশাল বড় একটা ডাটাবেস আছে। অবশ্যই এই বিশাল বড় ডাটাবেস ইউজ করার জন্য আমার আরডিবিএমএস লাগবে। পরীক্ষায় আসতে পারে, সরাসরি আরডিবিএমএস এর ব্যবহার না বলে দিতে পারে সরকারি প্রতিষ্ঠানে ডাটাবেসের ব্যবহার। দেখো, বাংলাদেশের পুলিশ বাহিনীর যে ক্রিমিনাল ডাটাবেস আছে এর ফলে কি হচ্ছে, এখানে সকল প্রকার অপরাধীর নাম, ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট, অপরাধের ধরন ইত্যাদি রেকর্ড আছে। তা দেখে কিন্তু যে কোনো জায়গা থেকে
আমরা সহজেই তাকে কি করতে পারবো, চিহ্নিত করতে পারবো। এছাড়াও গভর্নমেন্ট আরো কি কি কাজে ইউজ করে দেখো, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, গ্যাস, জ্বালানি বিভাগে সেবামূলক যতগুলো প্রতিষ্ঠান আছে সবারই তথ্য বিল বকেয়ার জন্য আমার সরকারি ডাটাবেস ইউজ হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম, ঠিকানা, বেতন ইনফরমেশন রাখার জন্য আমার ডাটাবেস ইউজ করতে পারি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের ফলাফল ও অন্যান্য তথ্য রাখার জন্য আমি ডাটাবেস ইউজ করতে পারি। এগুলো আমরা পারবো, এগুলো তোমরা একটু পড়ে নিলেই হবে। ওকে, নেক্সট আরো দেখো। আচ্ছা, এগুলো আমরা পড়ে নিব, পড়ে নিলেই পারবো। এগুলো একটু শিখে ফেলতে হবে, মাঝে মাঝে এরকম পরীক্ষায় আসতে পারে সরকারি প্রতিষ্ঠানে ডাটাবেজের ব্যবহার, অথবা সরাসরি বলে দিতে পারে কর্পোরেট অফিসে। ইভেন আমরা বলি নাই সেটাও বলতে পারি যে ব্যাংকে কিভাবে ডাটাবেজ ইউজ হচ্ছে। সো এখানের ইনফরমেশন গুলা দিয়ে কোশ্চেনের অ্যান্সার করা যাবে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। সর্টিং। এখানে ছবিতে দেখা যাচ্ছে কতগুলো ডাটা, বি, ডি, এ, সি। এই ডাটাগুলোকে আমি একটা প্রসেসিং এর মাধ্যমে বা একটা রুলস এর মাধ্যমে সরাসরি সুন্দর করে সাজালাম, এ, বি, সি, ডি, অথবা ডি, সি, বি, এ ভাবেও আমি সাজাতে পারি। তার মানে কোনো ডাটাকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজানোটাকে বলা হচ্ছে সর্টিং। দেখো ডাটাগুলো উল্টোপাল্টা আছে, রোল অনুসারে সাজানো আছে, কিন্তু জিপিএ দেখো উল্টাপাল্টা। এখন আমি জিপিএ অনুসারে সাজাবো, তখন দেখা যাচ্ছে কি যারা জিপিএ 5 পেয়েছে ওরা আগে যাবে, দেন 4, তারপরে যাবে 3, এবং এভাবে বাকিগুলো সেজে যাবে। এই ফাইলটার চেয়ে এই ফাইলটা দেখতে ভালো দেখাচ্ছে যে জিপিএ 5 বলার আগে, যদিও রোল অনুসারে ডাটাগুলো সাজানো নাই। তার মানে এটা হচ্ছে আমরা জিপিএ অনুসারে ডাটাগুলোকে সাজালাম। ওকে, এখানে কিছু ডাটা দেওয়া আছে, এটাকে যখন আমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো তখন আবার এই জিনিসটা দেখা যাবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা চলে যাচ্ছে, এটা মুছে গেছে, তার মানে মূল ফাইলটা নাই হয়ে গেছে, নতুন ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে সর্টিং। ডাটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় সর্টিং। এটা সর্টিং। রোল অনুসারে সাজাবো, প্রসেসিং হচ্ছে, এটা নাই হয়ে যাবে, সরি, এটা নাই হয়ে গেছে, নাই হয়ে এই যে ডাটাটা সাজানো হয়ে গেছে। ওকে, এটা ছিল আমার সর্টিং, মূল ফাইলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ইন্ডেক্সিং, একই কথা, মূল ফাইলটা অপরিবর্তিত রেখে ডাটাগুলোকে যদি আমি সাজাতে পারি তবে তাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। ছোট্ট একটা ডিফারেন্স আছে, তো দেখো সেম ফাইল একটু আগে যা ছিল, এখানে হচ্ছে মূল ফাইলটা আমি ধরবই না, আলাদা একটা ফাইল তৈরি করলাম, এখন এদের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি দাঁড়ালো, মূল ফাইলটা আমি টাচই করি নাই, বাট আমি ডাটাগুলো কিন্তু ঠিকই পাচ্ছি এখানে এক্সট্রা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে। তাহলে কি দাঁড়ালো, ইন্ডেক্সিং মানে কি, যে পদ্ধতিতে মূল ফাইলে কোনরূপ পরিবর্তন না করে ডাটাগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর ফলে কি করা যায়, ইন্ডেক্সিং এর ফলে খুব সহজেই ডাটা খুঁজে পাওয়া যায়। ফাইলে এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা যেতে পারে। ছবিটা ভালো করে খেয়াল করো, এখানে ডাটা আছে উল্টাপাল্টা, আমরা মূল ফাইল চেঞ্জ করব না, পাশে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, তৈরি করার পর লিংক করে দিচ্ছি, সো আমার ডাটা ইজিলি খোঁজা যায়। ইন্ডেক্সিং এর সুবিধা, ডাটা সাজানো যায়, ডাটা দ্রুত খোঁজা যায়, মূল ফাইলে কোনো পরিবর্তন দরকার হচ্ছে না, অনেক ডাটা নিয়ে কাজ করলে ইন্ডেক্সিং বেশি উপকারী, শুধুমাত্র একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করলে ডাটা আপডেটের সাথে সাথে ইন্ডেক্স ফাইলও খুব সহজে আপডেট হয়ে যায়। ইন্ডেক্সিং এর কিছু অসুবিধা আছে, অসুবিধা দেখো, ইন্ডেক্সিং এর কারণে মেমোরিতে বেশি স্থান প্রয়োজন পড়ে, জাস্ট কিচ্ছু না, এক্সট্রা যে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম সেটার কারণে মেমোরিতে একটু বেশি লাগে। জটিল পদ্ধতি, ইন্ডেক্স করতে হলে আমার দক্ষ লোকের
প্রয়োজন হচ্ছে। ইন্ডেক্সের আকৃতি যদি বড় হয়ে যায় তবে আমার মাল্টি লেভেল ইন্ডেক্সিং দরকার হয়। এমন ইন্ডেক্সিং করতে হলে আমার বেশি সময় লাগে। আকৃতি যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে বেশি সময় লাগে। ওকে, 4 এবং 5 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে তা আপডেট হতে অনেক সময় নেয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইন্ডেক্সিং এবং সর্টিং এর মধ্যে পার্থক্য। খুব সামান্য ডিফারেন্স আছে, ভালো করে খেয়াল করলে আমরা বুঝে যাব। মূল ফাইলে পরিবর্তন না করে ডাটা সাজানোকে বলা হয় ইন্ডেক্সিং। তাহলে মূল ফাইলে পরিবর্তন করতে হয়। এখানে যেহেতু মূল ফাইলটা পরিবর্তন করি না, তাই কিন্তু জায়গাটা বেশি লাগে, কারণ এক্সট্রা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হচ্ছে। বাট সর্টিং এ কিন্তু এক্সট্রা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হয় না, বাট মূল ফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো মেমোরি বেশি লাগে ইন্ডেক্সিং এ, মেমোরি বেশি দরকার হয় না সর্টিং এ। সময় কম লাগে ইন্ডেক্সিং এ, সর্টিং এ যেহেতু মূল ফাইল চেঞ্জ করতেছি, কাজ বেশি, সো সময়টা বেশি লাগে। কোন রেকর্ড সংযোজন করলে, মানে কোন রেকর্ড যদি আমি অ্যাড করি, স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স ফাইলটা আপডেট হয়ে যায়। সর্টিং এর ক্ষেত্রে কোন রেকর্ড সংযোজন করলে ফাইল পুনরায় আবার সর্টিং করার প্রয়োজন হয়। ইন্ডেক্সিং এবং সর্টিং এর পার্থক্য, এটা পরীক্ষায় আসে, ভালোভাবে শিখে নিও। ওকে, আজকে আর না, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সবাই।